যুবশক্তি পত্রিকার স্মারক আজকে প্রকাশ করব। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবে আমাদের রাজ্যের সভাপতি কমরেড অয়নাংশ সরকার। আমাদের যুবশক্তি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ স্বাভাবিকভাবেই আমরা আজকে এখানে আমাদের বিদেশ মজুমদার ভবন আমাদের রাজ্য দপ্তরে আমরা এই প্রকাশকে কেন্দ্র করে মিলিত হই। আমাদের সংগঠন 1968 সাল থেকে 7 থেকে 9 জুন কলকাতার ত্যাগরাজ হলে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে যখন তৈরি হয়, সেই সময় থেকেই ধারাবাহিকভাবে 68 সাল থেকেই আমাদের সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যাকে অতিক্রম করে এই পত্রিকা ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করছি। মান্থলি যেমন এই পত্রিকা প্রকাশ হয়, প্রত্যেক বছর এই উৎসবকে কেন্দ্র করে শারদ উৎসবে আমাদের পত্রিকা প্রকাশ হয়। যুবশক্তি পত্রিকা শুধুমাত্র আমাদের কাছে একটা পত্রিকা নয়, যুবশক্তি পত্রিকা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একজন সংগঠকের দায়িত্ব পালন করে। এই বছরেও যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবসে আমরা ঝাড়গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত করেছিলাম, তারপর মিছিল অনুষ্ঠিত করেছিলাম। যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বছরেই আমরা দার্জিলিং এ পাহাড়ে দীর্ঘ সময় পর আমরা মিছিল অনুষ্ঠিত করে আমরা আলোচনা সভা যুবশক্তি পত্রিকাকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত করেছি। এবং যুবশক্তি পত্রিকা এইখানেই সংগঠকের দায়িত্ব। দীর্ঘ সময় পর যুবশক্তি পত্রিকা পাহাড়ের বুকে আমাদের সাদা ঝান্ডা লাল তারা খচিত সেই পতাকাকে আমরা উত্তোলিত করেছি। এই সময়কালটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যে সময় মগজে আক্রমণ হচ্ছে, সেই সময়ে যুবশক্তি পত্রিকা সংগঠকের দায়িত্ব পালন করা এবং প্রতিদিন সাদা পাতার কালো অক্ষরগুলো আমাদেরকে প্রতিদিন এই সমাজের মধ্যে প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সমাজতন্ত্রের লক্ষ্যে আমাদের পথ চলতে সহযোগিতা করে। আজকে আমাদের এই প্রকাশের অনুষ্ঠানে যুবশক্তি পত্রিকার প্রথমেই বলবেন যুবশক্তি পত্রিকার সম্পাদক সরোজ দাস। সভাপতি এবং এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ শারদ সংখ্যা, শারদ উৎসবকে সামনে রেখে যুব শক্তি পত্রিকা শারদ সংখ্যা ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতি বছর এই উৎসবের মৌসুমে যখন ধর্মীয় আচার অনুষ্ঠান সবকে ব্যবহার করে, উৎসবের আবহকে ব্যবহার করে তখন দক্ষিণপন্থী রাজনীতি যুব সমাজের কাছে অস্ত্র তলোয়ার তুলে দেওয়ার চেষ্টা করে, সে সময় দাঁড়িয়ে আমরা বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই পক্ষ থেকে এই উৎসবের আলোতেই পত্রিকা, বই যা মানুষের মনে উৎসবের আলোর মতো চেতনার আলোকে আরো শানিত করে, সেই যুবশক্তি শারদ আমরা পৌঁছ দিতে এই উদ্যোগ। এবারের শারদ সংখ্যায় নিশ্চিতভাবে প্রতিবারের মধ্যে যুব জীবনের জীবন যন্ত্রণা, লড়াই, আন্দোলন তার কথা যেমন আছে, তার পাশাপাশি এই শতবর্ষের আলোকে সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষের আলোকে তার কথা, তার জীবন, তার সংগ্রাম, সাথে এবছরই শতবর্ষ ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, তাদের জীবন সংগ্রাম, তাদের কথা, সবটাকে আমরা যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ার একটা ছোট্ট প্রয়াস করেছি যুবশক্তি পত্রিকার মধ্যে। আশা করি এই পত্রিকা এমনি এই ব্যস্ত জীবনের মধ্যে প্রতিদিন যুবরা যখন যেটুখানি কাজ আছে সেটুখানিকে রক্ষা করতে গিয়ে যখন প্রতিদিন 12 ঘন্টা 14 ঘন্টার জন্য রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে, সময়টা খুবই কম, পড়ার সময় কম, নিজের জীবনের সময় কম, মানে এই শারদের সময় যেটুখানি ছুটি, সেই আবহের মধ্যে দাঁড়িয়ে তারা এই বইকে পড়ুক, নিজের চেতনাকে, নিজের আদর্শকে আরো শানিত করুক, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা রেখে আমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। এখন বলবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আচ্ছা, কমরেড সভাপতি, উপস্থিত কমরেড,
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের যুব শক্তির প্রকাশক, তিনি প্রকাশ করবেন আমাদের এই বইকে, কমরেড আব্দুল কাফি। উপস্থিত আছেন আমাদের গোটা রাজ্যে সাধারণ যুবরা, যারা এই যুব শক্তি পত্রিকা প্রকাশ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমি প্রথমে অভিনন্দন জানাবো আমাদের রাজ্যে যুব শক্তি পত্রিকার প্রকাশনী টিম, আমাদের এডিটোরিয়াল বোর্ড, যারা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি লেখা সাজানো, রাত জেগে গোটা পত্রিকাটাকে দাঁড় করিয়েছে। অভিনন্দন জানাবো রাজ্যের অসংখ্য মানুষ, অসংখ্য সাধারণ ছাত্র যুবক, অসংখ্য শিল্পী সাহিত্যিক, ক্রীড়া জগতের সাধারণ মানুষ, যারা এই যুব শক্তি পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের গোটা রাজ্যের মাটিতে এই সময় ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি যুব শক্তি পত্রিকার মধ্য দিয়ে পশ্চিমবাংলার সাধারণ যুবদের কাছে আমরা পৌঁছতে চাইছি। গোটা পশ্চিমবাংলা আজকে ভালো নেই, একদিকে বেকার, পশ্চিমবাংলায় কাজ নেই, নতুন কোনো কলকারখানার সুযোগ নেই। অন্যদিকে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন পরিযায়ী শ্রমিকের যখন একদিকে সংখ্যা বাড়ছে, অন্যদিকে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় প্রতিদিন এই শ্রমিকরা আক্রান্ত হওয়ার পরে তাদের লাশ ফিরে আসছে। অন্যদিকে দাঁড়িয়ে শুধু শ্রমিকরা নয়, আইটি সেক্টরে প্রতিদিন ছাঁটাই। আমরা লড়ছি, পাশে থাকছি। এই পশ্চিমবাংলার সমস্ত অংশের বেকার যুবকরা, যারা আজকে ভালো নেই, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, আর আমাদের মূল দাবি কাজ এবং শিক্ষা। এই দাবি নিয়ে গোটা পশ্চিমবাংলায় আমরা ছাত্র যুব কংগ্রেসরা লড়াই আন্দোলন সংগঠিত করছি। এই সময়ের মধ্যে আমরা গোটা পশ্চিমবাংলায় এই যুব শক্তি পত্রিকার একদিকে যেমন প্রকাশ চলছে, গোটা পশ্চিমবাংলায় এই সুকান্ত শতবর্ষে আমরা ছাত্র যুব উৎসব করছি। এবারের যুব শক্তি স্মারক পত্রিকায় আমরা একটার পর একটা লেখনী লিখা আছে, যেটা কোথাও সুকান্ত ভট্টাচার্য, কোথাও ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, একটার পর একটা লেখা বাংলার সংস্কৃতি, পাহাড়ের কথা, জঙ্গলের কথা, উত্তরের জেলার কথা, মানুষের সমস্যার কথা, শ্রমিকের কথা, বেকার যুবকদের কথা, সমস্ত কথা এবারে যুব শক্তি পত্রিকায় লেখা আছে। গোটা পশ্চিমবাংলাতে ব্যাপী একদিকে যেমন ছাত্র যুব উৎসব শুরু হয়েছে নভেম্বর মাসে, গোটা রাজ্যের ছাত্র যুব উৎসবকে আমরা গুটিয়ে নিয়ে এসে কলকাতায় আমরা শেষ করব। অন্যদিকে দাঁড়িয়ে নওজওয়ান ভারত সভা শতবর্ষে এবছর গোটা রাজ্যে আমরা মিছিল সংগঠিত করব এবং শহীদ পরিবার সহ স্বাধীনতা আন্দোলনের যে স্বাধীনতা সংগ্রামীরা আছেন তাদেরকে আমরা স্মরণ করব। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে লড়াইকে আরো কিভাবে গোটা পশ্চিমবাংলায় নতুন করে একবার আস্থা ফেরানো যায়, সেই লড়াইয়ে প্রতিদিন আমরা লড়ছি। আর এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্টোবর মাসে 11 এবং 12 তারিখে নওজওয়ান ভারত সভা শতবর্ষে বটুকেশ্বর দত্তের বাড়ি থেকে মিছিল শুরু হবে। সেই মিছিল দুদিন পর ভগৎ সিং এর মূর্তি পরিণত যাবে এবং সমাবেশের মধ্য দিয়ে আমরা সুযোগ শুরু করছি। একই প্রোগ্রাম উত্তর 24, দক্ষিণ 24, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গায় গোটা রাজ্যে এই স্বাধীনতা সংগ্রামীদেরকে স্মরণ করে আমরা আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবো। গোটা পশ্চিমবাংলায় এই সময় সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো, এবারের যুব শক্তি পত্রিকা পড়ুন, শারদের এবং পড়ানোর জন্য সহযোগিতা করুন। এবং এই যুব শক্তি পত্রিকা আমাদের পশ্চিমবাংলার 660টি লোকাল কমিটি এলাকা সব জায়গায় পাবেন। লোকাল কমিটির কমরেডদের সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়াও পশ্চিমবাংলায় যত শারদের সময় বুক স্টল হবে, মার্কসীয় বুক স্টলে আমাদের যুব শক্তি পত্রিকাকে পাবেন। সকলের কাছেও আমরা অনুরোধ করব, আসুন যুব শক্তি পত্রিকাকে আমরা সকলের সহযোগিতা নিয়ে আরেকটু এগিয়ে নিয়ে যাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। যুব শক্তি পত্রিকার, শারদ যুব শক্তি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করবেন অধ্যাপক আব্দুল কাফি। তার আগে আমি এই আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সবাই দাঁড়িয়ে পুরো পুরো দেখা পত্রিকা এবং সংগঠনের রাজ্য কেন্দ্রের সম্পাদক এবং এখানে উপস্থিত অন্যান্য কংগ্রেস সহযোদ্ধা, এটা আমার পক্ষে তো খুবই একটা আনন্দের এবং সম্মানেরও একটা ব্যাপার যে আপনাদের সংগঠনের যে মুখপত্র বহুদিনের পুরনো
ধারাবাহিকভাবে সেই পত্রিকা প্রকাশ আপনারা করেন, তার শারদ সংখ্যা, উৎসব সংখ্যা, সেইটি প্রকাশ অনুষ্ঠানে আপনারা আমাকে আহ্বান জানিয়েছেন, ডেকেছেন, তার জন্য আপনাদের সাথে কৃতজ্ঞতা। খুবই একটা গর্বেরও ব্যাপার। পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে চারটি কথা আমাকে বলতে বলা হয়েছে। খুবই সংক্ষেপে, প্রকাশ বা পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের দীর্ঘ লম্বা বক্তৃতা দেওয়ার কোনো রেওয়াজও নেই, কারণও নেই। আমি খুব অল্প 5-7 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে কয়েকটি কথা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। একটু আগেই সম্পাদক বলেছেন এবং তার আগে সভাপতি বলেছিল, পত্রিকা সম্পাদক বলেছেন যে একটা খুবই সংকটের একটা সময় আমরা পার করছি সবাই। এটা সবাই জানি, এই কথাটাও একটু পুরনো হয়ে গেল। আমরা খুবই গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছি, এই কথাটা যে আমরা আসলে কবে থেকে ঠিক বলছি, এটা হিসেব করে দেখতে গেলে একটু অবাক হতে হয়। আমরা সংকটের মধ্যে এখন আর নেই, আমাদের এখন সংকট কেটে গেছে, এরকম কথা আমরা শেষ কবে বলছি। আমরা মানে শুধু যুবকর্মীদের কথা বলছি, সাধারণভাবে আমাদের দেশের মানুষ। স্বাধীনতা সংগ্রামের সময় থেকে কিংবা তারও আগে থেকে, বহু আগে থেকে, তাহলে এত সংকট এতদিন ধরে চলছে, কাটছে না, এবং আদৌ কবে কাটবে? আমরা সংকটের মধ্যে এখন নেই, ছিলাম, অতিক্রম করে এসেছি, এরকম কথা আমরা কবে বলতে পারি? এটা একটা প্রশ্ন করব। আমি সত্যি ছোটবেলা থেকে শুনেছি, যখন আপনারাও নিশ্চয়ই শুনেছেন সবাই, সাধারণভাবে এই কথাটা দিয়ে আমাদের বক্তৃতা শুরু হয়। গভীর এক সংকটের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তাহলে এই সংকটের চরিত্রটা কি, এটা আমাদের একটুখানি খেয়াল করে দেখা দরকার। এত দীর্ঘ লম্বা সংকট, এর চরিত্রটা আদতে এই, এবং খুব শিগগিরই এই 2-5 বছরের মধ্যে এই সংকট কেটে যাবে, এরকম কোনো ভরসা নেই। এই চরিত্রটা আদতে এই যে ক্ষমতাওয়ালা লোক, টাকা পয়সাওয়ালা লোক, প্রচুর সম্পদের মালিক যারা, তারা কার্যত বছরের পর বছর, যুগের পর যুগ বাকি লোকেদের উপরে একরকম ভাবে পীড়ন চালায়। এটাই সংকট। এককালে এটাকে সংকট বলে মনে করা হতো না, এটাকে মনে করা হতো ভবিতব্য। এরকমই হয়, জন্ম জন্মান্তর ধরে একদল লোক উপরে থাকবে, ধর্মের দিক থেকে, বর্ণের দিক থেকে, সম্পদের দিক থেকে, বুদ্ধির দিক থেকে। ওর মেলা বুদ্ধি, তাই ও বেশি অত্যাচার করে। ওর মেলা টাকা, তাই ও বেশি অত্যাচার করে। ওর মেলা জমি, তাই ও বেশি অত্যাচার করে। এবং আমার জমি নেই, টাকা নেই, বর্ণের দিক থেকে তলার দিকে থাকি 14 পুরুষ ধরে, তাহলে আমার তো এসব সহ্য করতেই হবে। এরকম মনে করতে পারলে কোনো সংকট নেই। যদি এটা সাধারণভাবে মনে করিয়ে দেওয়া যায় বিভিন্ন লোককে বছরের পর বছর, যুগের পর যুগ, তাহলে তার আর সংকটে আছি বলে মনেই হবে না, তাই না? তো যখন থেকে মানুষ এটা মনে করতে থাকলো যে না, এইটা হওয়ার কথা নয়, তথাকথিত বেশি বুদ্ধির লোক বা বেশি পয়সার লোক, পুরুষানুক্রমে অনেক সম্পত্তির মালিক, তার এমন কোনো অধিকার জন্মে যায় না যে সে আমাকে অন্যায্যভাবে পীড়ন করবে, অত্যাচার করবে, বা আমার অধিকারগুলো কেড়ে নেবে। আমার সাধারণ মানুষ হিসেবে যে অধিকার থাকার কথা, তা সে দেবে না। এইটি যখন অমান্য করতে শুরু করা হয়, তখনই সংকট। এবং এই অমান্য করার কাজ কবে শুরু হয়েছিল? টাইম ইমমেমোরিয়াল বলা যেতে পারে, কিন্তু সংগঠিত ভাবে শুরু হয়নি। কেউ কেউ করেছেন, কেউ একরকম ভাবে পাশ ফিরে শোয়ার চেষ্টা করেছে, কেউ এরকম কোন একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে যে পৃথিবীতে আসলে দুঃখ ব্যাপারটা কেবল মায়া, বানানো, মিথ্যা। আসলে দুঃখ নেই। তুমি যদি নিজেকে এই সমস্ত দুঃখ, বেদনা, অত্যাচার, পীড়ন এসবের মাঝখানে নিষ্ক্রিয় করে তুলতে পারো, তুমি যদি এমন একটা কোন আশ্চর্য দার্শনিক বলয় তোমার চারপাশে তৈরি করে ফেলতে পারো, যাতে তোমার মনে হবে যে এসব সাময়িক, এখানে খুব কষ্ট করলে ভবিষ্যতে বিরাট সুখ পাওয়া যাবে,
স্বর্গের বাগান থাকবে, সেখানে প্রচুর ফলমূল থাকবে, প্রচুর নাচ গান হবে, এবং তুমি যত কষ্ট এখানে করছো সব সুদে আসলে ফেরত পাবে। কিংবা যদি স্বর্গের কথা কেউ নাও ভাবে, সবাই এরকম ভেবেছেন তা নয়, কেউ কেউ ভেবেছেন, আবার কেউ কেউ এরকম ভেবেছেন যে আসলে গোটা ব্যাপারটা এতই মিথ্যা, দুঃখ ব্যাপারটা এতই বানানো যে আমি যদি নিজেকে এমন ভাবে ট্রেন করতে পারি, এমন ভাবে যদি নিজেকে গড়ে তুলতে পারি যে দুঃখ শেষ পর্যন্ত আমাকে ছোঁবে না, তাহলে একরকম করে এই সংকটের বাইরে আমরা বেরিয়ে আসতে পারি। এরকমও একদল ভেবেছে, বহু দল, বহু রকম মানুষ নানাভাবে এই বেদনার বা পীড়নের, শোষণের মোকাবেলা করবার চেষ্টা করছে। তারই মাঝখানে কখনো কখনো একজন দুজন লোক এসে দাঁড়িয়ে চিন্তা করার চেষ্টা, একটা কথা বলার চেষ্টা করেছেন যে না, এটা ঠিক তত সহজ ব্যাপার নয়, কেন আমাকে এরকম ভাবে একটা দর্শন বানিয়ে তুলতে হবে যে আসলে আমার কোনো দুঃখ হচ্ছে না। এসব এক মিথ্যা কথা, মায়া। সম্পদ থাকাও মায়া, সম্পদ না থাকাও মায়া, প্রতিভাস। কিংবা এইরকম কোন একটা হাতছানি আমার সামনে দিয়ে দেওয়া, তার কোনো মানে নেই যে এই জন্ম কোন রকম করে পার করে দিলে পরের জন্মে আমার সুখী সুখ। এর বদলে কেন এই জন্মে আমার এত দুঃখ, তার একটা থিওরি থাকা দরকার। এই থিওরি খোঁজার কাজ কেউ কেউ করেছে। কেউ কেউ সাধারণভাবে প্রতিষ্ঠিত প্রচলিত মতকে অস্বীকার করবার চেষ্টা করেছেন, নিজের নিজের সাধ্য অনুযায়ী একরকমের সমতা তৈরি করবার চেষ্টা করেছেন, আমাদের দেশেও করেছেন। বছরের পর বছর প্রান্তে থাকা, পীড়নে থাকা, অত্যাচারে থাকা লোকজন তাদের হয়ে কথা বলেছেন, মুখে দাঁড়িয়েছেন, মার খেয়েছেন, মরে গেছেন। তাদেরকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে, থুতু দেওয়া হয়েছে গায়ে, এমন উদাহরণ তো আমাদের দেশেই আছে। খুব বেশি দিনের পুরনো কথাতে যাওয়ার দরকার নেই, তার আগেই সামনেই আছে। সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবা ফুলে, তাদের কথা আমরা জানি সবাই। এমনকি আমাদের এই কলকাতা শহরেরই আশপাশে লেখাপড়া শেখানোর জন্য একটা ব্রত নিয়েছিলেন প্রায় একেবারেই বেশি দিন আগে, 100 বছর তার সামান্য বেশি, বেগম রোকেয়া। শুধু লেখাপড়া শেখানো, যেমন করে পারো, চাকরি করতে হবে না, ঘরের সমস্ত রকম বিধিনিষেধ তা ত্যাগ করা তাও দরকার নেই, পোশাক আশাক যেমন ইচ্ছা তেমন করে আসতে পারো, কিন্তু পড়ো। তার জন্য কম গালমন্দ খেতে হয়নি, ধর্মকে উচ্ছন্দে দিচ্ছে, একেবারে তোলপাড় করে দিচ্ছে, এ আবার কেমন কথা, এসব কত রকমের কটূক্তি সহ্য করতে হয়েছে তাদের। এরকম আরো অজস্র নাম করা যেতে পারে। আমি সাম্প্রতিক সময়ের দুজন মহিয়সী, যাকে বলি আমরা সাধারণভাবে, মহিয়সী বলার কোনো দরকার নেই, কারণ নেই, মহান বললেই হতো, কিন্তু আমাদের ভাষার এরকম রেওয়াজ হয়ে আছে, মেয়ে বলে তাকে মহিয়সী বলতে হয়। আমি মহানই বলছি। এই মহান দুই মানুষ, তারা তাদের সাধ্য অনুযায়ী এরকম চেষ্টা করছে, কিন্তু থিওরি, একটা তত্ত্ব কাঠামো যে কেন এরকম হয় এবং সেটাকে সিস্টেমেটিক্যালি রুখবার পদ্ধতি কি, উপায় কি, সেই সব নিয়ে তা নিয়েও কেউ কেউ চলছে। আমরা সবাই একমত হব এই বিষয়ে। এতাবৎ যত আলোচনা চর্চা দার্শনিক উপায়ে কাঠামো তৈরি করা যা হয়েছে, তার মধ্যে সবচেয়ে সামনের নামটি কার্ল মার্ক্সের এবং তার বন্ধু এঙ্গেলস, ফ্রেডরিক এঙ্গেলস। তো তারা একটা থিওরি বানাবার চেষ্টা করছে, শোষণ কেন হয়, কিভাবে হয়। তাদের কথা বা মতের সঙ্গে সবাইকে যে একমত হতে হবে এমন কোনো বাধ্যতা নেই, সবাই হন তাও নয়। তবে 21 শতকে দাঁড়িয়ে মার্কস এবং এঙ্গেলসের দৃষ্টিভঙ্গি, অবজারভেশন যাকে বলে, বিবেচনা, সিদ্ধান্ত সমূহ, শোষণের যে কাঠামো, সেসব নিয়ে যা যা কথাবার্তা ছিল তাকে সম্পূর্ণ বাতিল অস্বীকার করে দেওয়া। দুজন আছেন, মার্কস নাম শুনলেই খুবই বেড়ে বেড়ে জ্বলে ওঠেন, পচে গেছে, বস্তা পচা, পুরনো এসব কথা তারা বলেন ঠিকই, কিন্তু এখনো দাঁড়িয়ে, এই সময়ও দাঁড়িয়ে খুবই জ্ঞান চর্চার সামনের সারির লোক যারা, তারাও সাধারণভাবে মার্ক্সের সব কথা হয়তো একমত হচ্ছেন না, কিন্তু এই শোষণ সংক্রান্ত, বিশেষ করে পুঁজিবাদী ব্যবস্থায় শোষণ সংক্রান্ত যে তাদের অবজারভেশন, সেই বিষয়ে তাকে টপকে যাওয়া বা সম্পূর্ণ বাতিল করা, উপেক্ষা করা, এটি করতে পারে। তার কারণ সোজা কথায় হাল আমলে যে বিশেষ
অসাম্য, শোষণ, অত্যাচার যা চলছে তার যে কেন্দ্রীয় সূত্রটি, খুবই বড় করে বললে অনেক রকম কথা বলা যায়, কেন্দ্রীয় সূত্রটি সহজতম একটা সরলতম পদ্ধতিতে যদি বলতে হয়, এবং বুঝতে পারছেন সহজ করে সরল করে বলতে গেলে খানিকটা ভুল বলার সম্ভাবনা থাকে, সেই 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 সংকটকে মাথায় রেখেই আমি বলছি যে সোজা কথায় একটা লোক কাজ করছে, তার কাজের যা ফসল, যা উৎপাদন, তার কাজের যা আউটপুট যাকে বলি, তার একটা বৃহৎ অংশ তাকে না দিয়ে অন্য একটা লোক ভোগ করছে। পারিভাষিক কথায় বলতে গেলে শ্রমশক্তি, সেইটার যা ভ্যালু হওয়ার কথা, যা উপযুক্ত তাৎপর্য হওয়ার কথা, সেটা খুব সামান্য একটি অংশ তার কাছে যায়, বাকি পুরো অংশটা লোপাট হয়ে যায়, লুট হয়। এবং সেই লুটের উপরেই কার্যত একটা ব্যবস্থা, সৌধগুলো বিরাট তার প্রাপ্তি, বিরাট তার অগ্রগতি যাকে বলে কথা, কিন্তু সেইটা নির্মিত হয়, বড় বড় বিল্ডিং ওঠে। কিন্তু শেষ পর্যন্ত ওই লোকটাকে, একদল লোককে, বহু লোককে, প্রচুর পরিমাণে লোককে শুষে নেয়। তো এই একটা বড় কাঠামো, এই থিওরি সব একেবারে খুঁটিনাটির সঙ্গে সবাইকে একদম একমত হতেই হবে, তা না সে খারাপ লোক, এমন আমি বলছি না। কিন্তু এইটা একটা কাঠামো তৈরি করার চেষ্টা করেছিলেন, যে সেইটা হচ্ছে সংকটের, এখনকার সংকটের প্রধানতম। এই যে একটু আগে সম্পাদক বলছি, আমাদের রাজ্যেরও দেশেরও সমস্যার কথা বলতে, পরিযায়ী শ্রমিকেরা যেতে বাধ্য হচ্ছে, কেউ কেউ শবদেহ হয়ে ফিরছে, কেউ কেউ কাজ হারিয়ে ফিরছে, কেউ কেউ অসম্মানিত হয়ে ফিরছে, আবার যাওয়ার চেষ্টা করছে। কদিন আগে কাগজে পড়ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার এরকম হতভাগ্য শ্রমিকের কথা, কোন রকমের টাকা পয়সা জোগাড় করে গ্রামে কাজ নেই, সে দক্ষিণ ভারতের কোন একটা জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিল। ট্রেনে উঠতে গিয়ে দেখে যে এত খারাপ অবস্থা, এত ভিড়, এত লোক, যে পুলিশ তাকে সাধারণ কামরায় টিকিট থাকা সত্ত্বেও উঠতে দেয়নি। কেউ বলতে পারে এখানে আইন অজ্ঞ, নিয়ম কানুন বিষয়ে খুব সচেতন লোক হিসেবে বলতে পারে, সেটি কথা, ট্রেনের টিকিট আগে উঠতে দিল না কেন? আরে দিল না ভাই, ও মধ্যবিত্ত বাবুচি হয়ে এটা বুঝতে পারা যাবে। ট্রেনের টিকিট থাকলেও কেন উঠতে পারা যায় না, এইটা বুঝবার জন্য ঠিক বাবুচি হয়ে থাকলে খুবই মুশকিল। একদিন আমরা গিয়ে সবাই মিলে দেখতেও চেষ্টা করতে পারি, অনেকে দেখেছি, অনেকে জানি, যারা জানি না দেখিনি, যারা এই পরিযায়ী শ্রমিক শব্দটা বেশ আলতো করে বাজারি পদ্ধতিতে বলি এবং একটু দয়া দয়া ভাব করি মনে মনে, আহারে বেচারা, তাদের জন্যই আমি এটা আমি বলতে পারি যে একদিন সময় করে 5-7 জন 10 জন মিলে হাওড়া স্টেশনে সকালবেলা রাত্রিবেলা যদি একটু দাঁড়িয়ে দেখা যায়, কিন্তু জাস্ট দেখতে, শুধু দেখা, কোনো হইচই করার দরকার নেই, স্লোগানও দেওয়ার দরকার নেই, ইনকিলাব জিন্দাবাদ বলতে হবে এখানে এমন কোনো বাধ্যতা নেই, শুধু গিয়ে একটু দেখা যদি যায়, তাহলে বুঝতে পারা যাবে যে কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা আছি। কিন্তু সে ভয়াবহ অবস্থার পাশে থাকা সত্ত্বেও তার আঁচটুকু পর্যন্ত আমাদের অনেকের গায়ে লাগছে। একবার পোকামাকড়ের মতো, আক্ষরিক অর্থে পোকামাকড়ের মতো এক একটা কামরায় এক একটা লোককে বস্তার মতন ঠুসে পড়া, একটা লোকের দাঁড়াবারও জায়গা নেই, সেরকম অবস্থায় আর একটা লোক কোন রকমের ব্যাগ প্যাগ নিয়ে কাঁধে উঠে চলে যাচ্ছে একটা কম্পার্টমেন্ট, এরকম করেই যাবে। কিন্তু যে লোকটার কথা বলছি সে ওই রকম ভাবেও ঢুকতে পারে, কারো কাঁধে চড়ে যে ভেতরে টয়লেটের সামনে কোথাও একটা কাঁধেই থাকবে, তারও সুযোগ ছিল না, এত লোক পিলিয়ে যাচ্ছে। তারপর সে ফিরে চলে এলো, যার কথা বলছিলাম, এবং সে তারপরে আরো 1 মাস কোন রকমের চেয়ে চিনতে ধার দেনা করে খেলো, তারপর ধারও যখন তাকে একদম দিচ্ছে না, আবারও কোন রকমের ধার করে আবার একটা টিকিট কেটে সে আবার একবার দক্ষিণে কোন একটা জায়গায় কাজে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই চেষ্টা করেই যাবে সে, কিন্তু রুখে দাঁড়াবে, আবার একবার ধার করে আবার একবার পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা কেন হবে? কেন আমি আমার গ্রামে বা তার আশপাশে বা 10 মাইল দূরে একটা কোনো সম্মানজনক মেলা, বিল্ডিং ওয়ালা, গাড়ি বাড়ি বাংলো, এ সমস্ত হওয়ার কথা বলছি না, খেতে পাওয়ার মতন কাজ কেন আমি পাবো না? আর কেন আমার গায়ে পরিযায়ী শ্রমিক লেভেল শিটে দেওয়া হবে? কি সুন্দর কথা না, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখির মতো শুনতে লাগে। বাজার আমাদেরকে শিখিয়েছে যে এদেরকে বলো পরিযায়ী শ্রমিক, আসলে তো পরিযায়ী শ্রমিকেরা কেউ নয়, ঘর ছাড়া শ্রমিক, কাজ না পাওয়া শ্রমিক, খেদানো শ্রমিক। আদর করে নরম করে যদি বলতেই হয় তাহলে প্রবাসী শ্রমিকও বলা যেতে পারে।
পরিযায়ী কেন? বেড়াতে যাচ্ছে নাকি? ঋতু বদল করতে যাচ্ছে? এখানে একটু গরম পড়েছে, ওইখানে একটু ঠান্ডায় খেয়ে আসে, তাই যাচ্ছে না? তারা যাচ্ছে না, স্রেফ খেতে পারছে না বলে যাচ্ছে। কিন্তু যথেষ্ট রাগ হচ্ছে না। এর তো যুবক মানুষ, একজন যুবক 25, 30, 28, কারো কারো আরো কম, 17, 18, 14, 15 বছর লোকেরাও কখনো কখনো যায়। চোখ বন্ধ করে থাকতে পারি আমরা যে না না শিশু শ্রমিক নিশ্চয়ই যায় না, কিন্তু যায়, জোগাড়ের কাজ করতে যায়। বাবার সঙ্গে যায়, কাকার সঙ্গে যায়, জেঠুর সঙ্গে যায়, চলেই যাচ্ছে। তারপরে গিয়ে কোথাও কোথাও বাংলা ভাষার গাঁয়ের যে বিশেষ ডায়ালেক্ট, যে ভাষায় যে কথা বলে অভ্যস্ত, সেরকম ভাষায় বন্ধুদের সঙ্গে কথা বললে সেখান থেকে আবার একদল বাংলাদেশি বলে তাকে খেলাচ্ছে। কারণ এই বাংলাটা তো জানে না, যে শুনছে, সে তাকে শেখানো হয়েছে, তার মাথায় বুঝে দেওয়া হয়েছে, ইনডক্ট্রিনেট বলে ইংরেজিতে থেকে ছোট শব্দ, কিন্তু মাথায় তার ইনজেকশন দিয়ে বলা হয়েছে যে বাংলা ভাষার কথা বলছে মানে ও বোধ হয় ওপারের লোক। মার খেয়েও ফেরত আসছে, কেউ কেউ লাশ হয়ে ফেরত আসছে, কেউ কেউ আবার কদিন আগে আর এক শ্রমিক, কদিন না কয়েক বছর আগে জ্বলে পুড়ে খাক হয়ে শবদেহ ফেরত আসছে। আরেকটা লোক তাকে গায়ে আঙুল লাগিয়ে দিয়ে বলছে যে এটা ভিডিও করে, বলছে এটা মারছি, এটা পড়ালাম, আর সাহায্য করতে বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। সেও একটা তথাকথিত করি যায়, এরকম চলছে। কেন কেন একটা লোকের তার ঘরের মধ্যে কাজ পাবেন, ঘরের কাছে, বাড়ির কাছে, সামান্য কাজ, এই কাজ না পাওয়া, পালাতে থাকা, কোণঠাসা হতে থাকা, অপমানিত হতে থাকা, মুখে থুতু লাগা দেখতে পাওয়া যাচ্ছে না। বারবার থুতু এসে লাগছে, আর বারবার আমরা মুখ থেকে থুতু মুছে নিচ্ছি যেন কিচ্ছু হয়নি, এমন একটা ভান করে হাঁটবার চেষ্টা করছি, কিচ্ছু হয়। সেই সব লোকগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। যুবশক্তি পত্রিকা, যুব সংগঠন, ডিওয়াইএফআই, দায়িত্বশীল সংগঠন, আমাদের অনেক কাজ। সরকারের, রাষ্ট্রের নানা ধরনের শোষণমূলক নিয়ম নীতি, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আন্দোলন করা, মিছিল করা, প্রতিবাদ করা, এসব কাজ আমাদের খুবই জরুরি কাজ, খুবই জরুরি কাজ। কিন্তু তার পাশাপাশি এইটাও খুবই জরুরি কাজই বটে যে এই যে মানুষজন, যুবক যুবতী যারা আছেন, কি নিদারুণ অনিশ্চয়তায়, বেদনায় ভুগতে ভুগতে আরো শীর্ণ হয়ে উঠছে। তাদের একেবারে মনের কাছটিতে গিয়ে, হৃদয়ের কাছটিতে গিয়ে, পাশটিতে গিয়ে দাঁড়ায়। কোন ভোটটোটের কারণে নয়, ও করতে গেলে খুবই বিপদ। এই যে দাঁড়াচ্ছি, তার ফলে যদি এই লোকটা আমার রাজনীতির সমর্থক হয়ে ওঠে, এই প্রত্যাশা নিয়ে দাঁড়ানোর অভ্যাস যদি থেকে থাকে, এই হয়তো যদি থেকে থাকে, এই তোর পাশে দাঁড়ালাম, মনে রাখবে কিন্তু পরের ভোটে এ হলে ওই দাঁড়ানো বৃথা, ওই পাশে যাওয়া ব্যর্থ। এই যদি প্র্যাকটিস করতেই আমরা না পাই, যে কোনো কারণেই ভাই আমি এসেছি এমনি স্রেফ ব্যথা শেয়ার করতে এসেছি, আর স্রেফ কেন ব্যথা এইটা যাতে তুমি বোঝো, অনুধাবন করো, তার জন্য এসেছি। কোথায় শেকল পড়া আছে পায়ে, সে শেকল ঝনঝনিয়ে না বাজা পর্যন্ত শেকলই নয়, এইটা মনে করো না। আগে শেকলটিকে আবিষ্কার করো, অদৃশ্য হয়তো মনে হতে পারে। ওই যে বলছিলাম প্রথম দিকে, মানুষ সংকটেই ছিল না, কারণ তার মনে হতো যেটাই স্বাভাবিক, আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ অমুক জায়গায় কাজ করে এসেছে, অমুক বাবুর অধীনস্থ থেকেছে, অমুক বিশেষ পরিবারের খায়ের খাওয়া হয়ে থেকেছে, সেইটাই স্বাভাবিক। এতে মনে করাতেই তার যার দিন কেটে যেত, সেই রকমই একটা মনে করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এরকমই হয়। আমি তো গরিব মানুষ, আমার তো বুদ্ধি কম। কিসের বুদ্ধি কম? কোথাকার বুদ্ধি কম? কার বুদ্ধি বেশি? বেশি বুদ্ধির হাল তো দেখতে পাওয়া যাচ্ছে, একটা গোটা দেশকে উড়িয়ে সাফ করে দেওয়া যাচ্ছে বিরাট বুদ্ধিতে। একখানা দেশ, তাতে আর একটা একদল মানুষ এসে তার ঘরে থাকবার চেষ্টা কথা বলে, তারপর তাদেরকে ঘর থেকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে নিধন যাকে বলে,
দেখবার মতো একটা স্পেকটাকেলের মতো, কেমন করে মারতে হয় দেখ, এই দেখ দাঁড় করালাম খাবার লাইনে, তারপর ঢাডা ঢাডা করে গুলি চালালাম, পিলপিল করে মরে গেল তখন পিঁপড়ের মতো। প্যালেস্টাইনের কথা বলছি, বুঝতে পারছেন নিশ্চয়ই। বিরাট বুদ্ধি, চমৎকার বুদ্ধি। কি বিরাট বুদ্ধিতে 5 বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও 5, 7টা 10টা লোককে জেলখানার মধ্যে ভরে রেখে দেওয়া যায়, জামিনটুকুর কথা ভালো করে শোনার সময় হয়। এমন বুদ্ধি। কি সে অপরাধ করেছিল? তারা নাকি দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল। তার অনেকগুলো কথার মধ্যে একটা কথা আমি শুনছিলাম ইউটিউবে, উমর খালিদের কথা বলছি। আমার রাজনীতির সঙ্গে উমর খালিদের রাজনীতির কোনো মিল নাই, বরং অনেক ক্ষেত্রে বিরোধও আছে। তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায়। ইউটিউবে তার 2-একটা বক্তৃতার কথা শুনছিলাম, যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল কি না সে দাঙ্গা লাগাবার চেষ্টা করছিল এনআরসি সংক্রান্ত আন্দোলনের সময়কাল। অনেকগুলো বক্তৃতার মধ্যে একটা বক্তৃতা এরকম শুনলাম যে যদি ওরা লাঠি নিয়ে মারতে আসে তাহলে আমরা হাতে সংবিধান নিয়ে রুখে দাঁড়াবো। কি ভয়ঙ্কর দাঙ্গার কথা বলবো, ভয়ঙ্কর। আর যে লোকটা তার কাছাকাছি সময় বলেছিল যে গলি মারো সালহু কো, সেই লোকটা বেশ চমৎকার করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কত চমৎকার কথা বলে যাচ্ছে, সে দাঙ্গা লাগাচ্ছে। ওদেরকে গুলি মারো এ কথা যে বলেছিল সে স্পষ্ট দিবালোকে চমৎকার বাইট দিচ্ছে। আর যে লোকটা বলেছিল লাঠি নিয়ে মারতে গেলে সংবিধান নিয়ে দাঁড়াবো, সে লোকটা 5 বছর ধরে জামিনটুকু পর্যন্ত, অপরাধী হতে পারে, পরে ট্রায়াল হবে, কোর্ট দেখবে, বসবে। কিন্তু এটা বলছি যে আমি আপনাদের সামনে বললাম, এখানেই কালকে দেখতে পাওয়া যাবে একদল মানুষের মধ্যে দিয়ে বেড়া মাকু, আরো কত কত খারাপ খারাপ কথা বলবেন, কি করবেন? তাতে তো আমি এটা বন্ধ করতে পারবো না, এটা অন্যায়। আমার রাজনীতির লোক না হলেও অন্যায়। এতগুলো লোক পিলপিলিয়ে রোজ চলে যাচ্ছে দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, সেখান থেকে মার খেয়ে থুতু মেখে ফেরত আসছে বাংলা বলার অপরাধে। তার বিরুদ্ধে কথা বললে যদি আপনি মাকু শেকু এসব বলে তো বলবেন, কিন্তু আমি থেকে না হলে করতে পারবো। অনেক বেদনা থাকা মানুষের পাশে কেবলমাত্র সে আমাকে বিনিময়ে সমর্থন করবে এই প্রত্যাশা নিয়ে নয়, তার ব্যাটার কাছে গিয়ে বসতে পারার জন্য আপনি যদি মাকু বা শেকু বলেন বলবেন। মানুষ হিসেবে তো বামপন্থী, মার্ক্সবাদী, কমিউনিস্ট সব বড়, অনেক বড় কথা, কঠিন কথা, শক্ত কথা, ও ছেড়েও দিলাম এমনি সাধারণ। আমার তো এটা কাজ, কিন্তু করতেই হবে। তার জন্য যদি মাকু বা শেকু বলে সেটা আমার একটা অলঙ্কারের মতো, কিন্তু করবই। যুবশক্তি পত্রিকার সূত্রে অনেকের কথা এসেছে এখানে, এই শারদ সংখ্যায় ঋত্বিক ঘটকের প্রসঙ্গ আছে, সুকান্তের কথা আছে, সলিল চৌধুরী আছে, কথা আছে। এরা সকলেই মতাদর্শের দিক থেকে বাম ঘরানা, কেউ কেউ সরাসরি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষত জড়িত ছিল। তাদেরকে স্মরণ, তাদের কথা পুনর্বিবেচনা, তাদেরকে ফিরে দেখা, এসবের কাজ তখনই সার্থক হবে যদি শেষ পর্যন্ত এই এত কাজ না পাওয়া, অনিশ্চয়তার মধ্যে থাকা যুবক যুবতী মানুষ আমাদের একজন হয়ে উঠবার কাজ যুব সংগঠন করতে পারে। তা না হলে এটা ঝকঝকে পত্রিকা হবে, একাডেমিক চর্চার মতো চমৎকার সমস্ত প্রবন্ধ থাকবে, সুন্দর রেফারেন্স থাকবে, ঠিক ঠিক কথা তাদের থাকবে, নিখুঁত। আমাদের কাজ কিন্তু শুধু নিখুঁত প্রবন্ধ ছাপা নয়, সে তার জন্য অন্য পত্রিকা আছে। আপনারা জানেন যুবশক্তির কাজটা নয়, যুবশক্তি থেকে ভালো আর কি, নিশ্চয়ই আপনারা সে কাজ করছেন এবং করবেন। আমি শুধু একটা লাস্ট শেষ একটা কথা বলে, যে যুবশক্তি পত্রিকা এ প্রকাশ, উৎসব সংখ্যা প্রকাশ, এ আসলে বড় সংগ্রামেরই একটা ছোট অংশ, ছোট ধাপ। সাহিল লুধিয়ানভি খুবই বিখ্যাত কবি, বাম রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, উর্দু ভাষার কবি। তার অনেক চমৎকার সব লেখা আছে, কবিতা আছে, সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান,
উপনিবেশবাদ বিরোধী অবস্থান, এসব নিয়ে যেমন একদিকে চমৎকার সমস্ত হিন্দি সিনেমার গান লিখেছেন, ভারী চমৎকার প্রেমের গান, ভালোবাসার গান, প্রকৃতির গান, তেমনি এইসব তীব্র প্রতিবাদের কথাও তিনি অনেক লিখেছেন, অজস্র। তার দুটি লাইন আমি আপনাদের এখানে উল্লেখ করে শোনাতে চাই। এই যে সলিল চৌধুরী, এই যে ঋত্বিক ঘটক, এই যে সুকান্ত ভট্টাচার্য, এদের সাধ্যমতো শিল্প সাহিত্য তার সঙ্গে জড়িয়ে ছিলেন এরা, এদেরই ঘরানার লোক। হয়তো এদের মতন এত তীব্র প্রকট স্পষ্ট নয়, এদেরই ঘরানার লোক। এবং যে লাইন দুটি আমি আপনাদের শোনাচ্ছি সেই দুটো এই ঘরানারই লাইন। তাতে লুধিয়ানবি, সাহির লুধিয়ানবি তাতে বলছেন, লিখছেন এরকম যে फन जो नादार तक नहीं पहुंचा, फन जो नादार तक नहीं पहुंचा, अभी माइयार तक नहीं पहुंचा। এর সাদা বাংলায় মানে হচ্ছে, ফান হচ্ছে কাব্য সাহিত্য, নাদার তক नहीं पहुंचा, যে সাহিত্য যে কাব্য একেবারে পীড়িততম, সবচেয়ে পীড়িত মানুষ, বেদনায় ব্যথায় থাকা কাতর মানুষ, তার কাছ পর্যন্ত যদি পৌঁছতে না পারে, যে কবিতা পৌঁছলো না এই ব্যথিত মানুষের কাছে, আভি এখনো পর্যন্ত, মাইয়ার তক নাহি পৌঁছা, এখনো পর্যন্ত সেই কাব্য তার শ্রেষ্ঠ যে সীমানা, তার চরম যে সীমানা, সেই অবধি পৌঁছতে পারে। এইটাই ওর মধ্যে, বুঝতেই পারছেন, সাহিত্যের বা কাব্যের রচনার এইটি পরাকাষ্ঠা হওয়া। আমি কত দূরে গেলাম, কোথায় গেলাম? আমি কি দরিদ্রতম লোকটির কাছ পর্যন্ত, পীড়িততম সবচেয়ে পীড়িত লোকের কাছ পর্যন্ত যেতে পারলাম? এটি সাহিত্যের বা শিল্পের কাজ। এটি সাহির লুধিয়ানবি বলছিলেন। যুবশক্তির পৃষ্ঠার কাজ, ওই যার বেদনা, পীড়া, ব্যথা, অসমতা ইত্যাদির কথা মাথায় রেখে যুবশক্তি, যুব সংগঠনে ডিওয়াইএফআই এর লড়াই, তার কাছ পর্যন্ত এই কাগজকে পৌঁছতে হবে, তার ভাষা পর্যন্ত যেতে হবে। ঋত্বিক কিংবা সুকান্ত কিংবা সলিল চৌধুরীর গবেষণামূলক চর্চা যুবশক্তির অন্তত পক্ষে মূল লক্ষ্য। মূল লক্ষ্য শেষ পর্যন্ত ওইখান পর্যন্ত চাও, সেটা নিশ্চয়ই যুবশক্তি যাচ্ছেন, ভবিষ্যতে আরো যাবে। এই যে সামনেই কৃষক সভার সম্মেলন আছে, যুব আন্দোলন, যুব সমাজের কর্মীদের নিশ্চয়ই তার নিয়ে কিছু পরিকল্পনা আছে, থাকবে, তাই স্বাভাবিক। গোটা রাজ্যের কৃষক সভার কর্মীরা, বন্ধুরা, যোদ্ধারা, সহযোদ্ধারা, তারা আসবেন, মিলিত হবে, ভাব বিনিময় করবেন, অভিজ্ঞতা বিনিময় করবেন। শহরের যুব সমাজ, শহরের ছাত্র সমাজ, তাদের সঙ্গে যদি কৃষক সমাজের একটা যোগাযোগ, কথোপকথন, ডায়ালগ তা তৈরি হতে পারে, সংগঠিত এমনি আছে, নিশ্চয়ই আছে, বিভিন্ন অঞ্চলে খানিক তো আছে, কিন্তু কেন্দ্রীয় ভাবে যদি তৈরি হতে পারে অভিজ্ঞতা বিনিময়, তাহলে চমৎকার কাজ হতে পারে, হওয়া সম্ভব। এই তো সময় একটা সত্যিকারে একটা সরকার বদলে দেওয়া, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা, এগুলো তো খুবই জরুরি কাজ, সারা বছর ধরে করতে হবে, কোনো সন্দেহ। কিন্তু নিজের প্রস্তুতির কাজ, নিজের আদত লড়াইয়ের কাজ, একজন লোকের কাছে গিয়ে এসে মনে করিয়ে দেওয়া যে তোমার পায়ে শেকল আছে, কিন্তু শেকল আবিষ্কার করাই স্বাধীনতার লড়াইয়ের প্রথম ধাপ। একটা মানুষ পরাধীন থাকে, পীড়িত থাকে, কারণ সে শেকল চিনতেই হবে, শেকল আবিষ্কার করার কাজ। তাতে যুবশক্তি, যুব সংগঠন ডিওয়াইএফআই তারা নিশ্চয়ই অংশগ্রহণ করবে, আরো তীব্রতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। কেবল দলের লোক বাড়ানোর জন্য নয়, এটা দলের দায়িত্ব হিসেবে অনেস্ট, আন্তরিক, না ভোট চাইতে আসেনি, এরকম সত্যিই যদি বিশ্বাস করতে পারি, চাইতে যাচ্ছি, আমার আশা কাজ, তাই এসেছে। আমার বিপক্ষের লোক হতে পারে, তাও এসেছে, কারণ না এসে আমি থাকতে পারবো। আমি যদি না আসি, তাহলে আমি আমার ধর্ম থেকে চ্যুত হব। এইটা যদি সত্যি প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিস। আবার আমি বলছি, আমি হয়তো বেশি বললাম, আপনারা এসব প্র্যাকটিস করেন,
তাও আমি আরেকবার বললাম যে আরেকটু বেশি করি, আরো ভিজিবলি প্র্যাকটিস করি, তাহলে আমাদের দেশের বড় অর্থে বাম আন্দোলনের, বাম রাজনীতির, সাম্য কেন্দ্রিক রাজনীতির লাভ উপকার। যুবশক্তি শারদ সংখ্যা বলে শুধু নয়, যুবশক্তি সারা বছর ধরে যেভাবে প্রকাশিত হয়, যে লড়াইয়ের মধ্যে দিয়ে, যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য দুই সরকারে থাকা দলের নানাবিধ অত্যাচারের বিরুদ্ধে লড়তে লড়তে, তার জন্য যুব আন্দোলনের কর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি, তাদের সম্বর্ধনা জানাচ্ছি, আর প্রত্যাশা করছি যে এই লড়াই আরো উজ্জ্বল, আরো গ্লোরিয়াস সেটা তারা করবে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং Gracias.